শুভ সন্ধ্যা friends, hoping I am audible and visible. Yes, I am audible. I am audible. আমি শুরু করছি। অনেক বন্ধু লিখেছেন যে সাউন্ডটা খুব লো হচ্ছে। আমি জানি না আমি জানি না এটা কেন লো হচ্ছে। টেকনিশিয়ান এলে তাকে আমি ব্যাপারটা রিভিউ করতে বলবো। প্লিজ যদি অসুবিধা হয় শুনতে, ইয়ারফোনটা ইউজ করুন। ইয়ারফোনটা ইউজ করুন না। লিখেছেন যে সাউন্ডটা খুব লো হচ্ছে। জানি না। Yes. জানি না আচ্ছা কেন লো হচ্ছে। আচ্ছা, আমি বলছি। আমি আমি শুরু করছি। আজকের মূল বিষয়টা হলো যে ওয়েস্ট বেঙ্গলের যে ইলেকশনটা হয়ে গেল, এর প্রয়োজনটা ছিল শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, সারা ভারতবর্ষের জন্য এবং তারও বিয়ন্ডে। এবং এর ইফেক্টটাও পড়বে কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গলের ভেতরে নয়, তার বাইরে সারা ভারতবর্ষের উপরে এবং তারও বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রে। এখানে আলোচনা করার আগে একটু কয়েকটা কথা, একটু একটু ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য কয়েকটা পেরিফেরির কথা বলে নিচ্ছি। যদি এই ইলেকশনে টিএমসিপি ফিরে আসতো, যদি ফিরে আসতো, তাহলে কি হতো? দেখেছেন কি হতো, অলরেডি দেখেছেন। এর আগের 2021-এর ইলেকশনের প্রি ইলেকশন ফেজ, পার ইলেকশন ফেজ এবং পোস্ট ইলেকশন ফেজে টোটাল খুন প্রায় 200-র মতো হয়েছিল এবং কত মানুষ ঘর ছাড়া হয়েছিল এবং মার্ডারগুলো হয়েছিল একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করে, যাকে বলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এসওপি। কি বলা হয়েছে? যে সব মৃতদেহ পাওয়া গেছে দূরে, গাছে ঝুলছে, কি না আত্মহত্যা করেছে, একটা রিজনিং দিয়ে আত্মহত্যা করেছে, ফ্রাস্ট্রেশন, অন্তর্দ্বন্দ্ব, পার্টির দ্বন্দ্ব, এইভাবে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চালিয়ে গেছে। কোনো ইনভেস্টিগেশন হয়নি, কারণ পুলিশ চটিচাটা সবার পার্টির লোক। যে জিনিসটা ওরা চেষ্টা করেছিল আরজিকর মেডিকেল কলেজে ডক্টর অভয়ার ক্ষেত্রে, খুন করে ফেললেকে সেটাকে একটা ন্যাচারাল ডেথ হিসেবে চালাবার চেষ্টা করেছিল। হ্যাঁ, এবং সেটা সেই মুহূর্তে তারা সাকসেসফুল হয়েছিল। এবং যদিও এটা প্রমাণিত হয়েছিল যে এটা মার্ডার, কিন্তু মার্ডারের সমস্ত এভিডেন্স নষ্ট করে ফেলা হয়েছিল এবং আরও যারা কো ক্রিমিনালস তাদেরকে সেভ করে দেওয়া হয়েছিল। এটা সেই সময়কার রুলিং পার্টি এবং তার মেশিনারির একটা বিশাল কৃতিত্ব। অবশ্য ক্রাইমসের সব জিনিস ডিমোলিশ করা যায় না, তার প্রিন্টস রয়ে যায়। খুব মেটিকুলাসলি এগোলে সেই ক্রিমিনালদের ধরা যায়, সেই প্রসেসটাই শুরু হয়েছে। যদি জিততো টিএমসিপি, তাহলে মনে রাখবেন কয়েকশো কিলিং হয়ে যেত, কয়েক হাজার মা বোন রেপ হয়ে যেত এবং রেপ করার জন্য বিভিন্ন বাংলো, হোটেল সব বুক হয়ে গেছিল। বিভিন্ন জায়গায় লাঠি শয়ে শয়ে কিনে তৈরি করা ছিল, বন্দুকগুলো রেডি ছিল, বোমা রেডি ছিল। কি দৃশ্য দেখছি, পুকুর থেকে বন্দুক উঠছে ডজন ডজন, পাট ক্ষেতের ভেতর থেকে টাকার বস্তা উঠছে,
কলেজের স্টুডেন্টস ইউনিয়নের রুম থেকে, লকার থেকে টাকা বেরোচ্ছে ঘুণ ধরা, পোকায় খেয়ে নিয়েছে। এই দৃশ্যগুলো দেখতে হচ্ছে। বহু বছর আগে লিখেছিলাম, প্রায় 10 ইয়ার্স আগে, ওয়েস্ট বেঙ্গল, WAST, ওয়েস্ট বেঙ্গল। আমি তার পরের পেজে বলছি, এই যে বাংলায় ধ্বংস, এই যে অবক্ষয়, একে মেরে ফেলা, বাংলাকে মেরে ফেলা, এই চক্রান্ত কবে থেকে? এই চক্রান্ত বহু আগে থেকে। বাংলাকে মেরে ফেলতে হবে। ভারতবর্ষের সভ্যতার, বলে রাখি, ভারতবর্ষের সভ্যতার আমরা জানি কতগুলো প্রাণকেন্দ্র আছে। যেমন দাক্ষিণাত্যের আজকে যেটা ম্যাড্রাস, কেরালা, সেখানে দ্রাবিড় সভ্যতা, একটা আদি ভারতের সভ্যতার একটা রুট, একটা শেকড়, গভীর শেকড়, 5000 বছরের বেশি পুরনো একটা গভীর শেকড়। আরেকটা সভ্যতা কোথাকার? কাশ্মীর, কাশ্মীরের সভ্যতা। এই যে ঋষি কাশ্যপের দেশ কাশ্মীর, দেখবেন তার বংশধর অনেকে আছে গোটা ভারতবর্ষে। আদি সভ্যতার আরেকটা হচ্ছে কাশ্মীর। কাশ্মীর আসলে ধ্বংস হয়ে গেছে। ওদিকে হরপ্পায় মহেঞ্জোদারো সভ্যতা প্রকৃতির নিয়মে ধ্বংস হয়ে গেছে। আরেকটা সভ্যতার কেন্দ্র হচ্ছে বাংলা। বাংলা 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 যে শেষ আইস এজ, যেটা হচ্ছে হিমশীতল যুগ, হিমযুগ, শেষ হিমযুগ, লাস্ট আইস এজ, যেটা শুরু হয়েছিল আজ থেকে লাস্ট 40,000 ইয়ার্স আগে। আস্তে আস্তে পৃথিবী ওয়ার্মিং হলো, আবার যে মানব সভ্যতা শুরু হলো, সেই কিন্তু এই ভূখণ্ডে, এই বঙ্গদেশ, এই বার্মা, এই যে ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া, আন্দামান নিকোবর, এই 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 যে বিপুল অংশ, এই অংশ থেকে এই সভ্যতা তৈরি হলো। এই সভ্যতা ছড়িয়ে পড়লো গোটা পৃথিবীতে। এই বাংলার কালী, বাংলার দুর্গা, দেখবেন একদম ওয়েস্ট এশিয়ার সর্বত্র, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, সর্বত্র এই দেবী দুর্গা বিভিন্ন রূপে আছে। কালী বিভিন্ন রূপে আছে, বিভিন্ন আইকনের একটু মডিফাইড ওয়েতে আছে। এই সভ্যতা দেখবেন আজকের পৃথিবীর বিখ্যাত ম্যাথমেটিশিয়ানদের মধ্যে, যেমন কিছু আছে জিউস, কিছু আছে জিহুদি, গ্রেটেস্ট ম্যাথমেটিশিয়ানস, আইনস্টাইন, ম্যাথমেটিক্যাল ফিজিক্সের নাম্বার 1 বলতে হয়। কিছু অ্যাংলো স্যাক্সন রেস থেকে আসছে, আর বাঙালিদের থেকে আছে। বাঙালিদের সত্যেন বোস, এ গ্রেট ম্যাথমেটিক্যাল ফিজিক্সের গ্রেট পারসন। পৃথিবীর, যার নামে পৃথিবীর অর্ধেকগুলো সাব অ্যাটমিক পার্টিকেল, যার আগে নামাঙ্কিত আজ বোসনস, যার পথ ধরে প্রায় 1 ডজন লোক নোবেল প্রাইজ পেয়েছে। এই আমরা হচ্ছে বাঙালি। বাঙালি, এই বাঙালি এশিয়ার প্রথম নোবেল প্রাইজ। এই বাঙালি স্বামী বিবেকানন্দ, কবিগুরু নেতাজি, রামকৃষ্ণ হচ্ছেন মানব সভ্যতার শেষ সর্বশ্রেষ্ঠ দার্শনিক। এই বাঙালিকে ধ্বংস করা হয়েছে একদম স্টেপ বাই স্টেপ। প্রথম ধ্বংস হয়েছে বাই ইসলামাইজেশন। ইসলাম প্রবেশ করেছে সমুদ্রপথে, চাটগা ধরে মায়ানমার হয়ে প্রবেশ করেছে ওপার বাংলায়, আর স্থলপথে এসেছে দিল্লি, সেন্ট্রাল ইন্ডিয়া হয়ে স্থলপথে এসেছে, বাংলাকে ইসলামাইজ করেছে। আস্তে আস্তে যখন ব্রিটিশ ভারতবর্ষে আসছে, তখন ইসলাম প্র্যাকটিক্যালি, ইসলাম আর হিন্দু বাংলায় প্রায় 50-50। চৈতন্যের আন্দোলন কিন্তু ইসলামাইজেশনটাকে অনেকটা প্রতিরোধ করলেও পুরো স্তব্ধ করতে পারেনি।
যেমন পরবর্তীকালে রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের আবির্ভাব মিশনারিদের অ্যাক্টিভিটি বা খ্রিস্টানাইজেশনকে থামাতে পারলেও কিন্তু বাঙালির মনের বিকৃতিটা তাকে থামাতে পারেনি। বিকৃতি হয়েছে, পয়জনিং হয়েছে। বাঙালির এই বাঙালি, আমি বহুবার বলেছি, বেসিক্যালি সনাতন। তার চরিত্রের মূল ধারা চিন্তা হচ্ছে সে শৈব, সে জ্ঞানের উপাসক, সে শাক্ত, সে কালীদুর্গার উপাসক, সে বৈষ্ণব, প্রেমিক, ভাবুক। এই তার চরিত্রের তিনটে মেন ইনগ্রেডিয়েন্টস। এটা সুভাষচন্দ্র বারে বারে বলেছেন এই চরিত্র। আর তার দোষ কি? তার দোষ হচ্ছে ভীষণ ইমোশনাল, ভীষণ সফট, ভীষণ স্পার্ক করে, তার মধ্যে কোনো চিন্তা স্পার্ক করে। সে একটা বিশাল সাকসেসে চলে যায় স্পার্ক করে, সাকসেসটাকে ধরে রাখতে পারে না, সাস্টেইন করে না, চট করে কাঠটা নেমে যায়। এটা তার চরিত্রের দুর্বলতা। এবং চট করে প্রেমের টানে অন্য কিছুকে গ্রহণ করে ফেলে। সে ইসলামকে গ্রহণ করেছে, সে বিদেশি শক্তি ব্রিটিশকে গ্রহণ করেছে, কিন্তু উইথাউট স্ক্রুটিনি। ফলে সে ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়েছে। শুধু যে নিজের ক্ষতি করেনি, ভারতবর্ষেরও ক্ষতি করেছে। আর সুভাষচন্দ্রের কথায় বাঙালি এই পাপগুলো করেছে, পাপের প্রায়শ্চিত্ত বাঙালিকে করতে হচ্ছে। তাই এই বাংলায় জন্মেছে রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, অভেদানন্দ, নেতাজি সুভাষচন্দ্র জন্মেছে সে পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। এবং এই বাঙালিকে ধ্বংস করার কারণ ব্রিটিশ বুঝে গেছে যে বাঙালিকে দাবায় না রাখতে পারলে, ধ্বংস না করতে পারলে তার ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য টিকবে না। সেই মতো সে কাজ করে গেছে। এবার সেইটা করার সময় দেখেছে সে নিজে করলে সাকসেস হবে না। সে এজেন্ট তৈরি করেছে, প্রচুর এজেন্ট তৈরি করেছে বাঙালির সর্বনাশ করার জন্য, প্রচুর এজেন্ট তৈরি করেছে। আমি কয়েকটা ঘটনা বলি। যেমন ধরুন, বাংলার 1905-এর যে বেঙ্গল ডিভিশন, রিলিজিয়াস বেসিস, এই যে বাংলার ডিভিশনটা, এটা কিন্তু কমিউনাল ডিভিশন ছিল বাংলাকে উইক করার জন্য। তার বিরুদ্ধে সমগ্র বাঙালির একদম জেগে ওঠেনি, কিন্তু জেগে ওঠেনি, কিছু হিন্দু জেগেছিল, মুসলিমরা দূরে ছিল। এই ইউনিফাইং, বাংলাকে আবার এক করতে হবে, দুটো বাংলাকে এক করতে হবে, এই যে আন্দোলনে হিন্দু মুসলিম একসঙ্গে কিন্তু করেনি, মুসলিমটা এগিয়ে আসেনি। দেখবেন এটা আমি পরিষ্কার বহুবার উল্লেখ করেছি, একদম এটা পরিষ্কার উল্লেখ আছে আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম ভলিউমে, তার অটোবায়োগ্রাফিতে, একদম ফার্স্ট চ্যাপ্টারে। ইংরেজরা মুসলিমরা এগিয়ে আসেনি। মুসলিমরা মনে করত ভারতবর্ষে ব্রিটিশের ইন্টারেস্টের সঙ্গে তাদের ইন্টারেস্টের মিল আছে। ব্রিটিশের ইন্টারেস্ট, তাদের ইন্টারেস্টটা ব্রিটিশ থাকলেই তাদের সুবিধে, ব্রিটিশের ইন্টারেস্ট তাদের ইন্টারেস্টের মিল আছে একদম। এবং মুসলিমদেরকে ব্রিটিশ মনে করতো তাদের ফার্স্ট ওয়াইফ ইন ইন্ডিয়া। এই কথাগুলো মানে পরিষ্কার করে লেখা আছে। এবার এই একটা ডিসিবিলিটির জায়গা, বাঙালির ক্ষতির জায়গা। এবার তারপর যেটা হলো দেশবন্ধুর সময়, দেশবন্ধু যে চেষ্টাটা করেছিলেন, এবং তারও আগে দেশবন্ধু যখন রাইজ করছেন 1921-এ, দেশবন্ধুর ইমেজটা তখন গান্ধীর ইমেজকে ম্লান করে দিয়েছে। তখন লর্ড রিডিং পর্যন্ত 1921-এ নন কোঅপারেশন মুভমেন্টের প্রেক্ষাপটে বেঙ্গলে যা সাকসেস পেয়েছে সুভাষচন্দ্রের হাত দিয়ে, ভীত হয়ে লর্ড রিডিং দিল্লি থেকে এসেছিলেন কলকাতায় একটা কম্প্রোমাইজ করতে। কম্প্রোমাইজের বক্তব্য হচ্ছে, তুমি নন কোঅপারেশন মুভমেন্ট উইথড্র করো, পরিবর্তে তোমাকে আমরা কি দেব
প্রভিন্সিয়াল অটোনমি। এইখানে জিন্না রাজি হয়ে গেলেন, দেশবন্ধু তো রাজি, মদন মালব্য রাজি, জিন্না রাজি, বেঁকে বসেছিলেন, পুরো প্ল্যানটাকে ভেস্তে দিলেন গান্ধী। গান্ধী দেখলেন যদি দেশবন্ধুর হাত দিয়ে প্রভিন্সিয়াল অটোনমি চলে আসে, বাংলার সাফল্য, দেশবন্ধুর সাফল্য, তাহলে গান্ধী ম্লান হয়ে যাবে। উনি একটা অজুহাত তুললেন যে তার সেই যে আলী ব্রাদার্সটা আছে, বন্দী হয়ে আছে, তাদেরকে জেল থেকে মুক্ত না করলে তিনি সম্মতি দেবেন না। লর্ড রিডিং বললেন যে আইনে আলী ব্রাদার্সটা বন্দী আছে সেটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের আইন, সেটা আমার কিছু করার নেই। আমি আজ ভাইসরয়, আমার অধিকার আছে প্রভিন্সিয়াল অটোনমি দেওয়ার জন্য। গান্ধীর চক্রান্তে, গান্ধীর গোঁয়ার্তুমিতে, স্বার্থপরতায়, ডাম্বিকতায় আমরা প্রভিন্সিয়াল অটোনমি পাইনি। বাংলার যে গৌরব, দেশবন্ধুকে উনি স্যাবোটেজ করলেন কাজটা, সেটা আমরা পেলাম বহু পরে, 15 বছর পরে, 1937-এ। 1937-এ অনেক পিছিয়ে গেলাম। এরপরে দেশবন্ধুর যে বড় কাজটা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে হিন্দু মুসলিম প্যাক্ট। হিন্দু মুসলিম প্যাক্ট ওয়াজ অন দ্য গ্রাউন্ড রিয়ালিটি। দেখুন, সে সময় মুসলিমরা অত শিক্ষিত হয়নি, তার কারণটাও বিভাগে ডিসকাস করেছি, কিন্তু এটা তো সত্যি গ্রাউন্ড রিয়ালিটি যে মুসলিমরা তখন 55%, হিন্দুরা 45%। মুসলিমরা বাংলায় 55%, মুসলিমরা, হিন্দুরা 40%। দিস দ্য গ্রাউন্ড রিয়ালিটি। এই গ্রাউন্ড রিয়ালিটিকে অস্বীকার করাটা যে কোনো পলিটিশিয়ানের, যে কোনো সোশ্যাল ওয়ার্কারের একটা মূর্খামি। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট থিং। অন দ্যাট গ্রাউন্ড রিয়ালিটি মুসলমান মনের মধ্যে কনফিডেন্স আনার জন্য টু ইনকর্পোরেট দেম ইন দ্য মুভমেন্ট। কারণ ব্রিটিশ তখন নাম্বার 1 শত্রু, একটা জায়গায় কোথাও কম্প্রোমাইজ প্রয়োজন হয়। সেই কম্প্রোমাইজটা উনি করেছিলেন যে লেট দেয়ার বি এ রেশিও ইন রিপ্রেজেন্টেশন, ইলেকশন রিপ্রেজেন্টেশনে এবং চাকরিতে 55-45 রেশিওতে হয়ে যায়। উনি সেই প্রস্তাবটা বেঙ্গলে পাশ করাতে পারেন প্রভিন্সিয়াল কংগ্রেসে, কিন্তু অল ইন্ডিয়া কংগ্রেসে পাশ করাতে পারেননি। গান্ধী কৌশলে নীরব ছিলেন এবং অন্যরা বিরোধিতা করেছিলেন, ফলে হিন্দু মুসলিম প্যাক্ট এক্সিকিউট হয়নি। আধ ঘন্টা পরে কথা বলবো। এই যে এবার মেন্টাল ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। আমি বহু আগে বলেছি, এক ব্রিটিশ তৈরি করেছিল মুসলিম লীগকে 1905 সালে, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হলো। আর হিন্দু মুসলিম প্যাক্ট করতে না দেওয়া একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল, একটা ফ্যাক্টর তৈরি হয়ে গেল, হিন্দু মুসলিম ডিসইউনিটির একটা ফ্যাক্ট তৈরি। কারণ সেই মুহূর্তে বেঙ্গলে হিন্দু মুসলিমের যে রিলেশনসটা গোটা ভারতবর্ষের কাছে একটা এক্সাম্পল। বাট অ্যাট দ্যাট টাইম বেঙ্গল was the economically most important, politically most important, and very big state. Very big state. Politically very important. And Bengaler politics তখন leading the Indian politics. এই ভুলটা হলো। হিন্দু মুসলিম প্যাক্টটা, হ্যাঁ, এটা হতে পারতো যে certain percentage of the jobs will be non-reserved, will be on merit basis, and যেটা রিজার্ভ হবে that 55% let it be for Muslims and 45% let it be for Hindus. সেই সময় কংগ্রেস বা হিন্দুদের একটা সেকশন যেভাবে হিন্দু মুসলিম প্যাক্ট দেশবন্ধুর বিরোধিতা করেছিল, এতে কিন্তু পার্টিশন অফ ইন্ডিয়ার একটা ফাউন্ডেশন তৈরি হয়েছিল। তার আগেই তৈরি হয়ে গেছে, কারণ মুসলিম লীগকে সে তৈরি করেছে ইংরেজ 1905 সালে। এবার আসছি আমি তারপরের কথা, 1937-এ আর একটা সুযোগ এসেছিল, যখন ফার্স্ট ইলেকশন, প্রভিন্সিয়াল ইলেকশন অল ওভার দ্য কান্ট্রি, ডিফারেন্ট স্টেটসে কংগ্রেস মেজরিটি পেল। বেঙ্গলে হলো কি, বেঙ্গলে
প্রায় 1/3 বেশি পেল কংগ্রেস, 1/3 একটু নিচে পেল কৃষক প্রজা পার্টি, আর 1/3 মতো পেল মুসলিম লীগ। তিনটে পার্টি এককভাবে কেউ গভর্নমেন্ট তৈরি করতে পারবে না। তখন সুভাষচন্দ্র অ্যান্ড শরৎ বোস চেয়েছিল এবং ফজলে হক চেয়েছিল, ফজলে হকের কৃষক প্রজা পার্টি এবং কংগ্রেস মিলিত গভর্নমেন্ট করলে মুসলিম লীগের মতো কমিউনাল পার্টিকে দূরে সরানো যাবে। বহুবার ডিসকাস করেছি আমি, গান্ধীর চক্রান্ত, গান্ধীর বিট্রেলের জন্য সেই মুসলিম লীগ গভর্নমেন্ট তৈরি করা যায়নি, সেই গভর্নমেন্ট তৈরি করা যায়নি। ফলে ফজলে হককে বাধ্য হতে হলো মুসলিম লীগকে নিয়ে গভর্নমেন্ট তৈরি করতে, এবং সেই যে ক্ষমতা এলো মুসলিম লীগ, এটাই কন্টিনিউ করলো আফটার পার্টিশন অফ ইন্ডিয়া। আবার বাঙালিকে শেষ করা চক্রান্ত, এইখানেও গান্ধী তার রোল প্লে করলো। তার আগে রোল প্লে করেছে, দেশবন্ধু যেমন না কোনোভাবে ইম্পর্টেন্স পেয়ে যায়, যেন সে গ্লোরিফাইড হয়ে যায়, তার চক্রান্ত করেছে। বাংলার সর্বনাশগুলো পরপর বাংলাকে শেষ করা হলো। এবার তারপরে আসছি বাংলাকে শেষ করার, পার্টিশন তো হলো। পার্টিশন ওয়াজ, কারণ ইন্ডিয়া পার্টিশন যখন সেটল বাই দ্য ব্রিটিশ প্ল্যান, গান্ধী, নেহরু, জিন্না সবার সম্মতিতে যখন পার্টিশন হয়ে গেছে, তখন পাঞ্জাব এবং বেঙ্গল পার্টিশন ওয়াজ ইনএভিটেবল, ন্যাচারাল অপশন। ওদিকে পাঞ্জাবে হিন্দু এবং শিখেদের বাঁচার জন্য, এদিকে বেঙ্গলে নন মুসলিম তথা হিন্দুদের বাঁচার জন্য এখানে একটা অনলি অপশন ওপেন হয়েছে। এগুলো ডিসকাস এখন করার দরকার নেই। এবার তার পার্টিশনের পরে দুর্ভাগ্য, কংগ্রেস প্রায় 25 ইয়ার্স রুল করেছে, যে রিফিউজির জন্য কিছু করেনি। দে হ্যাভ ডান নাথিং ফর দ্য রিফিউজিস। শুধু ক্যাম্পে খাওয়ার জন্য কিছু টাকা পয়সা পাঠিয়েছে, খাদ্য পাঠিয়েছে, বাট পাঞ্জাবে যে রিলিফ ওয়ার্ক করেছে, সেই রিলিফ ওয়ার্ক এখানে করেনি। এবং ওপার বাংলায় যে হিন্দুরা একের পর এক খুন হয়ে গেছে, তার জন্যও সে কিছু করে। যদিও লিয়াকত নেহরু চুক্তি ছিল, একদম নেহরু চুপ করেছিল, যেটা বাধ্য করেছিল শ্যামাপ্রসাদকে পদত্যাগ করতে। এবার আসছি আমি, অর্থাৎ সারা ভারতবর্ষে দুর্ভাগ্য, এতখানি হিন্দু সমাজ, ওপার বাংলায় হিন্দুরা খুন হচ্ছে ইন ডিকেডস, 7-8 দশক ধরে। রিয়াকশন অফ দ্য হিন্দুজ ইন ইন্ডিয়া ইজ ভেরি পুয়ার, ভেরি পুয়ার। এবার তারপর আস্তে আস্তে চক্রান্ত কি হলো, একটা উদাহরণ, বেঙ্গলকে শেষ করতে হবে। কেন্দ্রে নেহরু, ইন্দিরা পরপর তাদের প্ল্যানই হচ্ছে, একটা এক্সাম্পল হচ্ছে যেমন বিশ্বভারতী। পার্টিশনের আগে ব্রিটিশ যুগেও বিশ্বভারতীর কথা পৃথিবীব্যাপী যে মান সম্মান ছিল, সেই মান সম্মানটাকে শেষ করা হলো, বিশ্বভারতী স্ট্যান্ডার্ড খারাপ করা হলো। মহাকালক একটা জায়গায় পরিষ্কার বলেছেন যে বিশ্বভারতীকে ধ্বংস করবে ওরা, কারণ নিজের ক্ষমতা বলেন, নেহরু নিজে ভাই চ্যান্সেলর হয়ে বসলেন, হি বিকেম চ্যান্সেলর হয়ে আস্তে আস্তে বিশ্বভারতীর কোয়ালিটি অ্যান্ড প্রেস্টিজকে শেষ করতে শুরু করলো, কারণ ও বদলা নিচ্ছে। বদলা কিসের? বদলা হচ্ছে ওই যে 39-এ তারা সুকে, কবিগুরু যে সুকে সমর্থনটা করেছিল, সেই জিনিসটা গান্ধী নেহরুরা কখনো ভুলবে না, কখনো ভুলবে না। ওরা প্রতিহিংসা করার, ধ্বংস করল। নেহরু, তারপর তার মেয়ে, তারপর তার ছেলে, দে বিকেম চ্যান্সেলার্স, শেষ করেছে। কলকাতা পোর্ট, উনি মহাকাল বলছেন, কলকাতা পোর্ট, গঙ্গা, এই ফারাক্কা থেকে সাগর পর্যন্ত যে কলকাতা পোর্ট, গঙ্গা, এটা হচ্ছে বাংলার লাইফ লাইন। ড্রেজিং না করে এবং পোর্টকে পোর্টের রিভার বেডকে ড্রেজিং না করে মেরে ফেলাটা চক্রান্ত। এটাই তো কলকাতার সমস্ত শক্তির উৎস, সিটির শক্তির উৎস। কলকাতাকে মেরে ফেলা হচ্ছে ড্রেজিং না করে, পোর্টকে গুরুত্ব না দিয়ে বেঙ্গলকে শেষ করা হচ্ছে, তাই হচ্ছে। তারপরের ঘটনা, সিপিএম ক্ষমতায় এসেছিল। আমি বলি সিপিএম, কারণ বামেদের, আপনারা জানেন, বামেদের সময় শুধু প্রথমবারে সিপিএম ওয়াজ ডিপেন্ডেন্ট অন দ্য আরএসপি, সিপিআই এন্ড ফরওয়ার্ড ব্লক। সেকেন্ড, থার্ড, ফোর্থ টার্মে সিপিএম নিজেই তার অ্যাবসলিউট মেজরিটি ছিল, তবুও সঙ্গে রেখেছিল, দেখো কতখানি মহান তাদের হৃদয় দেখাবোধের জন্য। আর এটা বাংলার ট্র্যাজেডি। আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের মতো ন্যাশনালিস্ট পার্টি
তারা এই কমিউনিস্টদের মতো দেশদ্রোহীদের সঙ্গে তারা কোয়ালিশন করেছে বাংলায়। নিজেরাও নিশ্চিহ্ন হয়ে গেছে, শেষ হয়ে গেছে ওদের হাতে, এবং দে বিকেম স্লেভস ইন দেয়ার হ্যান্ডস অফ দ্য সিপিএম। জেনে রাখুন, এই আরএসপি বা ফরওয়ার্ডের যে মন্ত্রীগুলো ছিল, ওদের সেক্রেটারিগুলোও সিলেকশন হতো আলিমুদ্দিন স্ট্রিট থেকে। ফরওয়ার্ড ব্লক বা আরএসপির যে মন্ত্রীগুলো ছিল নামকো আসতে, তাদের সেক্রেটারিগুলো সিলেকশন হতো আলিমুদ্দিন স্ট্রিট থেকে। সিপিএম ঠিক করে দিত, এদের কোনো রকম ফ্রিডম ছিল না। এবার এই সিপিএম তৈরি হয়েছে, আমি আবার বলেছি বহু আগে, 64-এ একদম এপার বাংলার মুর্শিদাবাদের দুজন সিপিআই নেতা আর ডেপুটি হাই কমিশন, পাকিস্তানের ডেপুটি হাই কমিশন পার্ক স্ট্রিটের একজন রিপ্রেজেন্টেটিভ, পাকিস্তানের রিপ্রেজেন্টেটিভ, একদম পেছনের ব্যাকগ্রাউন্ডে চায়না এবং আমেরিকা, ডিপ স্টেট। এই এদের প্ল্যানিংয়েই সিপিএম তৈরি হলো, একদম ডিপ স্টেট। মূল টার্গেটটা হচ্ছে একদম বাংলা দখল করা, ক্ষমতা দখল করা, এবং বাংলার যতটুকু বাকি আছে তাকে খতম করা, বাংলাকে শেষ করা। এবং 34 ইয়ার সিপিএম রুল ইন বেঙ্গল, থিঙ্ক there is no planning, all adhocism, কোনো রিকনস্ট্রাকশন, কোনো কনস্ট্রাকশন বেঙ্গলে নেই। Everything had been damaged, all factories destroyed. ইউনিয়নবাজি হয়েছে, লেবারদের শেখানো হয়েছে, রাইটস শেখানো হয়েছে, বাট নো টিচিং ফর দ্য, নো রেসপন্সিবিলিটি। দে হ্যাভ বিন টট নট দ্য রেসপন্সিবিলিটি, অনলি রাইটস, মাইনে বাড়াও, এটা বাড়াও, সেটা বাড়াও, কিন্তু অধিকারটা শেখানো হয়েছে, দায়িত্ব শেখানো হয়েছে। ফ্যাক্টরিগুলো শাটডাউন করে গেছে, শয়ে শয়ে ইন্ডাস্ট্রিয়াল রেজার্ট তৈরি হয়েছে। কৃষিক্ষেত্রে যা কিছু উন্নতি হয়েছে সেটা গোটা পৃথিবীতে হয়েছে, গোটা ভারতবর্ষে হয়েছে, অল প্রাইভেট সেক্টরে। শিক্ষাক্ষেত্র পলিটিসাইজড হয়েছে, পুলিশে ইউনিয়নবাজি শুরু হয়েছে। এই যে পুলিশে ইউনিয়নবাজি সিপিএম নিয়ে এসছে, বাংলা প্রশাসনকে পলিটিসাইজ করেছে। সেই পথ ধরেই টিএমসিপি পরবর্তী এসছে। যখন দেখলো সিপিএম আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, পলিটিক্যালি আনপপুলার হয়ে যাচ্ছে, ওই ডিপ স্টেট ওরাই ঠিক করলো যে সিপিএম নিড বি রিপ্লেসড বাই অ্যানাদার ডিপ স্টেট এজেন্ট, অ্যানাদার এনিমি, ইন্ডিয়ার এনিমি একটা এজেন্টকে দিয়ে, গ্রুপকে দিয়ে আবার ওকে রিপ্লেস করতে হবে। তাই আগে থেকে তৈরি করে টিএমসিপিকে তৈরি করা হলো। টিএমসিপি তৈরির একদম পেছনে ডিপ স্টেট আর ইসলামিক মানি আর এই তুর্কি ফুর্কি সব বিভিন্ন যত এনিমি অফ দ্য ইন্ডিয়া আছে তাদের ব্যাকিং নিয়ে টিএমসিপি তৈরি হলো, ক্ষমতা এলো। তখন আমরা কেউ বুঝতে পারি বাংলাকে ওরা 15 বছরে যেখানে নিয়ে গেছে, আজকে টিভির পর্দায় দেখতে লজ্জা করছে, লজ্জা করছে। বলিউডের নায়িকারা, ছোট বড় নায়িকারা আজকে মুখ খুলে বলছে যে বিভিন্ন পলিটিশিয়ানরা রাতে তাদেরকে বেড পার্টনার হতে ইনভাইট করত। কলেজের ইউনিয়ন রুমে কন্ডোমসের বস্তা, টাকার বস্তা ঘুম ধরে যাচ্ছে, পাট খেতে টাকার বস্তা। হোয়াট ইজ হ্যাপেন্ড ইন ইট? তো নরক করেছে ওরা। এই আজকে ইলেকশনে যদি টিএমসিপি না হারত, বাংলায় রক্ত গঙ্গা বয়ে যেত, অনেক মা বোন রেপ্ট হয়ে যেত। এবার আসছি আমি, এবার 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 আসছি আমি, এটা বললাম, এটা সহজ করে। এবং এবং পৃথিবীর বিভিন্ন বিশ্ব শক্তির মূল টার্গেট আছে বাংলাকে বাঁচতে হবে, বাংলাকে ধ্বংস করতে হবে। বাংলাকে না ধ্বংস করতে পারলে বাংলার ন্যাচারাল রাইজ করবে, রাইজ করলে ইন্ডিয়া রাইজ করবে, ইন্ডিয়া রাইজ করলে সেটা পৃথিবীর বিভিন্ন শক্তির কাছে সেটা আকাঙ্ক্ষিত নয়, আকাঙ্ক্ষিত নয়। আর
হোয়াট দে হ্যাভ ডান, যে টিএমসিপি বলো, তার আগে সিপিএম বলো, ওপার বাংলা থেকে ইন মিলিয়ন্স, একদম ধরে ধরে, একদম ইন মিলিয়ন্স তারা ওপার বাংলার মুসলিমদের এপার বাংলায় ঢুকিয়েছে। বর্ডারে ফেন্সিং করতে দেয়নি, বিএসএফকে জায়গা দেয়নি, এবং ধরা পড়লে ছেড়ে দিয়েছে। তাদেরকে একদম এই বেঙ্গলের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার থেকে রেশন কার্ড, ভোটার কার্ড, একটা সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড সব তৈরি করে দেওয়া হয়েছে, সব তৈরি করে দেওয়া হয়েছে। এটা কেন্দ্রের পক্ষে সম্ভব নয় দিল্লি থেকে সব ফিল্টার করা, কারণ দি মেকানিজম, স্টেট গভর্নমেন্ট মেকানিজম ইজ হেল্পিং দেম, দে আর মেকিং অল দিস ডকুমেন্টস, এটা সম্ভব না। এইবার যে ইফেক্টটা শুরু হলো, এবার ইফেক্ট আমি বহুবার বলেছি যে এই যে পরাজয় হলো, এবার এসআইআরটা হয়েছিল, হ্যাঁ এসআইআর এর হওয়ার সময় কিছু সত্যিকারের জেনুইন সিটিজেনের নাম বাদ পড়েছে, অ্যাকসেপ্ট, বাট অনেক নাম এটা সত্যিই ফলস। এই যে বহু লক্ষ মৃত ভোটারের নাম ছিল, বাদ গেছে, দরকার ছিল। বহু মানুষ চলে গেছে অন্য জায়গায়, বাদ গেছে, ঠিক আছে। বহু লোকের 2 জায়গায় 3 জায়গায় নাম ছিল, বাদ গেছে, ঠিক আছে। আর অনেক তো রিয়েলি ওপার বাংলার, বাদ গেছে, এবং আরও অনেক যাবে, কারণ স্টেট গভর্নমেন্ট মেকানিজম এত কার্ড ধরে রেখেছে, প্লাস বিরোধের মধ্যে বা এসডিও বিডিওর মধ্যে এত চটিচাটা আছে, পাপেটস আছে গভর্নমেন্টে, টিএমসিপির, যে তারা ফিল্টার করতে দেবে না। আর সব কিছুই কয়েকটা মানুষ দিল্লি থেকে এসে ফিল্টার দিয়ে ফিল্টার করতে পারবে না, সম্ভব না। এবার সেই কাজটা শুরু হয়েছে প্রচুর। এবার আপনারা দেখছেন তো, একটা লিস্টে বোধহয় 50 থেকে 60 জন, তাদের পিএসসি বিসিএস লিস্টে নামই ছিল না, তারা এই মুহূর্তে বিডিও এসডি হয়ে বসে আছে। কত ওসি যে ফলস জানি না। আর প্রতিটা থানাতে 300-400 করে আছে সিভিক ভলেন্টিয়ার্স, যারা পুলিশের মতো কাজ করছে, যারা সব পার্টি ক্যাডার্স। কোথায় দাঁড়িয়ে আছি আমরা? এবার দেখুন রিপারকেশনটা কোথায় হয়েছে। এই যে বেঙ্গলে তো আরও বহু লক্ষ, এই দেখবেন যে মুহূর্তে ইলেকশন রেজাল্টটা বেরিয়ে গেছে, দেখুন স্বেচ্ছাতেই প্রচুর লোক বর্ডার দিকে চলে যাচ্ছে। ওরা কিন্তু ভেবেছিল যে এই ইলেকশনটা হয়ে গেলেই আমরা সেফ হই, আমাদের হাতে তো সব আছে, কার্ড আছে। তা কিন্তু নয়, এরপরেও তো প্রসেস ফিল্টার্স আর কামিং টু ফিল্টার আউট দেম। এবার ভয় পেয়েছে, ফেন্সিং স্টার্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে। এবার তারা ভয় পেয়ে হাজারে হাজারে তারা এই ওয়েস্ট বেঙ্গল লিড করছে টুয়ার্ডস বর্ডার এন্ড টু বাংলাদেশ। এর প্রয়োজন ছিল, এর প্রয়োজন ছিল, ভীষণ প্রয়োজন। এবার এর রিপারকেশনটা কি? আমাদের চিকেন নেকটা সেভড হয়ে গেল, চিকেন নেকটা সেভড হয়ে গেল। চিকেন নেকটা দিয়ে নর্থ ইস্ট ইন্ডিয়ার সঙ্গে আমাদের কমিউনিকেশনসটা আমরা স্ট্রং করতে পারবো। আন্ডারগ্রাউন্ডে আমাদের মেট্রো চলে গেলে একটা প্যারালাল আরেকটা ইউজ, যদি অন দ্য সারফেস এনিমিজ ফ্রম নর্থ, এনিমিজ হবে সাউথ, যদি অ্যাটাক করে ওটাকে কাট আউট করার চেষ্টা করে, অ্যাটলিস্ট অ্যাট এ ডেপথ দেয়ার ইজ এ অল্টারনেট রুট। এইবার এই চিকেন নেককে কী করে ওয়াইড করতে হবে সেই প্ল্যানটা আমাদের করতে হবে। অ্যাটলিস্ট ধারে কাছে এই অনুপ্রবেশকারীরা বসে থাকবে না। এই যে ক্যালকাটা এয়ারপোর্টের একদম মধ্যে একটা বসে আছে একটা মসজিদ, ওই মসজিদে কে বোরখা পরে বসে আছে, ছদ্মবেশে বসে, ওখান থেকে গোয়েন্দারা বসে আছে, শত্রুদের গোয়েন্দারা বসে আছে, তারা ওখান থেকে খবরাখবর পাচার করছে, কোন প্লেন আপ ডাউন করছে, কে আসছে যাচ্ছে। এটা শত্রুদের একটা ঘাঁটি, এটাকে সরিয়ে ফেলা হবে। এমনি করে প্রচুর শত্রুর ঘাঁটি বেঙ্গল থেকে সরে যাবে। এর যে ইফেক্টটা পড়বে সারা ভারতবর্ষে, কারণ বেঙ্গল থেকেই, এখান থেকেই রেশন কার্ড, আধার কার্ড নিয়ে ওরা ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে লাখে লাখে আছে। সেইগুলো এবার এই যে আগে ছিল কি বেঙ্গল ট্রায়ালে এইখান থেকে তারা সেভড হয়ে যেত, এবার বেঙ্গলটা যখন অনেকটা সেভড হয়ে গেল, এবার ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এদেরকে তুলে এনে
বেঙ্গল গভর্নমেন্টের মেশিনারিকে সাহায্যে এদের বর্ডারে পুশ করা যাবে, করতেই হবে, করতেই হবে। মানে এরা আমাদের নাগরিক নয়। নাগরিক যদি সুস্থ লেবার হতো, নাগরিক হতো, থাকতো ভদ্রভাবে, সেটা ছিল। পৃথিবীর সব জায়গাতে এরা, পৃথিবীর সব জায়গাতে এরা টেরোরিস্ট। এরা সুস্থ হয়ে বাঁচতে শেখেনি, এরা সুস্থ হয়ে বাঁচতে শেখেনি। হ্যাঁ, এদের মধ্যে অনেকে দরিদ্র, দরিদ্র, তো তারা তো মেকানিজম আছে। যেমন তুর্কির লোকেরা ইউরোপের বিভিন্ন দেশে, রাশিয়াতে চলে যায়। দে গোজ দেয়ার উইথ দ্য ওয়ার্কিং পারমিটস, দে গো দেয়ার নট অ্যাজ ইনফিল্ট্রেটার্স, ওরা ওয়ার্কিং পারমিটস নিয়ে যায়। ওই গোপনে ঢুকে গেলাম, সেখানে সব কার্ড পেয়ে গেলাম, বিহেভ করলাম অ্যাজ সিটিজেন, তা কিন্তু অ্যালাউড না। Let them come with the working permits. But why infiltrated and behaving as citizens of India? Having right of franchising, voting rights. এবং বাইরের লোকেরা, ফরেন কান্ট্রির লোকেরা আমাদের দেশে ভোটিং রাইটস নিয়ে আমাদের ইলেকশন মেশিনারিকে এবং আমাদের লমেকার তৈরি করে দিচ্ছে, ডেমোগ্রাফিক চেঞ্জ করে আমাদের লমেকার তৈরি করে দিচ্ছে, এবং ফেট অফ দি বেঙ্গল, ফেট অফ ইন্ডিয়াকে চেঞ্জ করে দিচ্ছে ইন দ্য ফেভার অফ এ এনিমি কান্ট্রি। এটা তো স্তব্ধ করতে হবে। এবার আরেকটা জায়গা হচ্ছে, এই বেঙ্গলটা এবার নতুন যে যুগটা এলো, সেই যুগটা এলো নাও। এবার ওয়েস্ট বেঙ্গলে বসেই তো টেরোরিস্টরা নারিষ্ট তো এখানে প্ল্যান করতো, প্রোগ্রাম করতো, নিয়ে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে গিয়ে ব্লাস্ট করিয়ে আবার ফিরে এসে এখানে সেল্টার নিয়ে থাকতো। মানে এখানকার প্রোটেকশন পেত গভর্নমেন্ট মেশিনারির, এবং ইচ্ছে মতো ওপার বাংলায় চলে যেত, আবার ফিরে আসতো, এই তো করতো। এবং এই জায়গাটা ছিল ওদের থাকার খুব ভালো জায়গা, শেল্টারের ভালো জায়গা, বৃদ্ধি পাওয়ার খুব বড় জায়গা, ভালো জায়গা। এই শেল্টারগুলোতে আঘাত করল। ইন দ্যাট ওয়ে নাও হোল ইন্ডিয়া ইজ নাও সেফড, অনেকটাই সেফড হল। এবার শিল্প বাণিজ্য, বেঙ্গল অবশ্যই শিল্প বাণিজ্য আসবে, কারণ পার্টিশনের সময়ও ভারত, বেঙ্গল ছিল ইন্ডাস্ট্রিতে নাম্বার 1 কি নাম্বার 2 ছিল। এবার কারণ বেঙ্গলের পোটেন্সি আছে, বেঙ্গলের প্রচুর কয়লা খনি আছে, একদম ঝাড়খণ্ড ইন্ডিয়া বর্ডারে প্রচুর, উড়িষ্যাতে প্রচুর আয়রন ওর আছে। সুতরাং আমাদের স্টিল, কোল, আয়রন, কোল এগুলো প্রোডাকশন হতে পারে। এবং তাছাড়া আমাদের এই যে ক্যালকাটা পোর্ট, দক্ষিণবঙ্গ, এই ক্যালকাটা পোর্ট দিয়ে ইভিন 5000 বছর আগেই এই ক্যালকাটা, সাউথ বেঙ্গল রিজিয়ন, নেভেল রুটসে আফ্রিকা, শ্রীলঙ্কা, ইজিপ্ট, যে রোমান এম্পায়ার, গ্রিক এম্পায়ার, ভূমধ্য সাগর, মিশর, এই কমিউনিকেশন তো ছিল। ওদিকে ছিল আপ টু সুমাত্রা, জাভা, বার্মা থেকে আরম্ভ করে মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া থেকে ইন্দো চায়না, সবই তো কমিউনিকেশন ছিল। এইগুলোকে ডেভেলপ করা, আলটিমেটলি একটা দেশের শক্তি দেখাবে হচ্ছে বিজনেস, ট্রেড, বিজনেস, ইন্ডাস্ট্রি। অ্যান্ড এই ট্রেড, বিজনেস, ইন্ডাস্ট্রিকে সেই সঙ্গে তার মিলিটারি, ডিফেন্স, ডিপ্লোমেসি, এগুলো আস্তে আস্তে ডেভেলপ, অ্যান্ড কালচার, সফট, যেটা সফট ওয়েপন, সেটা হচ্ছে কালচার। এভাবেই আস্তে আস্তে বাংলা এগোবে। 34 ইয়ার্স অ্যান্ড 15 বছর এই অ্যাঙ্গেলগুলো ওপেন আপ করা হয়নি, চেষ্টা করা হয়নি। এই 34 ইয়ার্স সিপিএম রুল, 15 বছরের টিএমসিপি রুল, বেসিক্যালি দ্য রুল ইন ওয়েস্ট বেঙ্গল বাই এনিমি এজেন্টস, এবং এনিমি এজেন্টসের মধ্যে একদম কাজ করেছে ফর প্যান ইসলাম, ফর ডিপ স্টেট অফ ইউএসএ, অ্যান্ড এনিমিজ লাইক চায়না, তুর্কি, অল দিস থিংস। এই 34 ইয়ার্স অ্যান্ড 15 বছর বাংলার জন্যে একটা কালো যুগ, ধ্বংসের যুগ। এইখান থেকে রিকভারি স্টার্ট করব। এবং বাঙালির এই যে জাগরণটা বহু আগেই হওয়া উচিত ছিল, সেটা হয়নি, তার প্রায়শ্চিত্ত। বাঙালির প্রথম পাপটা হচ্ছে, নেতাজির মতো একটা মানুষ এখানে জন্মেছিল, এখানে একটা ন্যাশনালিস্ট পার্টি তৈরি হয়নি। শ্যামাপ্রসাদের জন্য আজকে হিন্দু বাঙালি বাংলায় বেঁচে আছে,
তাকে তারা গলায় মালা দেয় না। তার পাপের প্রায়শ্চিত্তে, এই বাঙালি ন্যাচারালি পাপের প্রায়শ্চিত্ত হওয়ার দরকার আছে। বাঙালি আজকে দেখছি তো, আজকে কে কোন বাংলায় কোন বাংলায় এমএ পাস করে আইএস হয়েছে, সেটা কি মহাপণ্ডিত। সে রিটায়ারমেন্টের পরেও কতগুলো পোস্টে ছিল, লক্ষ লক্ষ টাকা মাসে মাসে নিয়েছে, তারা নাকি মহাপণ্ডিত। তাহলে এরা কারা? এরা কারা? আচার্য জগদীশচন্দ্র বোস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন বোস, মেঘনাথ সাহা, এরা কারা? বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন, রবীন্দ্রনাথ, নজরুল, এরা কারা? এদেরকে ভুলে গেছি। এখন এই হপাং জপাংয়ের কবিতা, সব কবিতা, এগুলো কবিতা, এগুলো নাকি পাঠ্যপুস্তকে আসছে। এরা কারা? বাংলার বিপ্লবীকুল ভুলে গেছি আমরা। কতগুলো স্কাউন্ড্রেল কমরেডদের, দেশদ্রোহীদের আমরা রুল করতে দিয়েছি 34 ইয়ার্স। তারপর একদম ডিপ স্টেট এজেন্ট, প্যান ইসলাম এজেন্ট টিএমসিকে রুল করতেছি 15 বছর। এভাবে প্রায়শ্চিত্ত তো করতেই হয়েছে। আমরা সেই বাঙালি, এই বাঙালি আমরা। আমরা সিপিএম যুগে সুভাষ মুখার্জির মতো অত বড় ফাদার অফ টেস্ট টিউব বেবি, তাকে আমরা মেরে ফেলেছি। উই হ্যাভ কিল্ড হিম। শৈবাল গুপ্তের মতো অত বড় পায়োনিয়ার কার্ডিওথোরাসিক সার্জন, যার নিজের হাতে তৈরি করা মেশিন দিয়ে প্রথম ওপেনার সার্জারি হয়েছিল ইন্ডিয়াতে, তাকে তার 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 সার্ভিস ক্যারেক্টারকে ধ্বংস করেছে। এই বাংলাতেই প্রথম তৈরি হয়েছিল এই যে আজকের ওআরএস, ওরাল রিহাইড্রেশন জন্য ওআরএস, যেটা ওটা পৃথিবীব্যাপী চলে বিভিন্ন রিহাইড্রেশনে, কলেরা, ডায়রিয়াতে। ওআরএস যেটা নোবেল প্রাইজের পাওয়ার যোগ্যতা রাখে, যুগান্তকারী আবিষ্কার বাই দিলীপ মালনীশ। তাকে ভুলে গেছি আমরা, ভুলে গেছি আমরা ভুলে গেছি। কতগুলো স্কাউন্ড্রেলকে আমরা পুজো করেছি 34 ইয়ার্স, 15 ইয়ার্স। এই পাপের প্রায়শ্চিত্ত আমাদের করতেই তো হবে, তাই করছি আমরা। শুভরাত্রি। আর প্রতিদিন টিভির পর্দায় যা দেখছি, যা নোংরামিগুলো এক্সপোজ হচ্ছে, আর টিভি দেখতে ইচ্ছে করছে না, ভীষণ নশিয়া হয়, ভমিটিং হয়। মাঝে মাঝে মনে হয় এই দৃশ্যগুলো দেখার থেকে না দেখাই ভালো। এবং অনেক বিদেশি এজেন্টস আছে, ফরেন এনিমিজ আছে। এই কনসাসনেসটা না এলে বাংলার কিন্তু জাগরণটা এখন একটা স্পার্ক দিয়েছে। এই স্পার্কটাকে আপনি, এখন একটা জাগরণের স্পার্ক এসছে, এই স্পার্কটাকে সাস্টেন করতে পারবেন। একটু সাস্টেন দ্যাট স্পার্কিং দিয়ে একটা স্পার্ক হলো। আবার স্পার্কের কাজ যদি নেমে যায়, আপনাকে জাগতে হবে এবং সাস্টেন্ড হতে কাজ করতে হবে কন্টিনিউয়াসলি, এটা মনে রাখতে হবে। এবং আমি একটা জিনিস আবার বলি, এই যে আজকের আমি ধন্যবাদ জানাবো এই যে প্রায় 208 জন বিজেপি এমএলএ, এটা তো অনেকেই অনেক পরিশ্রম করে, অনেক যুদ্ধ করে আজ ক্ষমতায় রাজনীতিতে এসে আজকে ইলেক্টেড হয়ে নতুন সরকার তৈরি করেছে, বাংলাকে নতুন আলো দেখাচ্ছে। কারণ একটা দুঃখের খবর হচ্ছে, এদের অনেকেরই একদম সমাজ সেবার ট্রেনিংটা নেই। এদের অনেকেই বাংলার বিপ্লবী ইতিহাসটা জানে না। এরা সুভাষ বোস বোঝে না, এরা শ্যামাপ্রসাদ বোঝে না, অনেকেই। এটা খুব দুর্ভাগ্য, এটা জানতে হবে। তা না হলে এই যে কাজের যে কাজ করা, ভালো পজিটিভ কাজ করার, এই ফোর্সটা ফ্রম ইনসাইড থেকে কন্টিনিউ করবে না। এই বলে শেষ করি। শুভরাত্রি।
শুভরাত্রি। কারো কোনো কমেন্ট নেই, আমি থামছি। শুভরাত্রি।